দোবরাই উত্তর ফ্রম সেন্ট পিটার্সবার্গ। গুড মর্নিং সবাইকে। রাশিয়ান ভাষায় বললাম, এই একটা দুটো জিনিসই খালি শিখেছি রাশিয়ান ভাষায়। গুড মর্নিং, থ্যাংক ইউ। আজকে হচ্ছে 27শে মার্চ। হ্যাঁ, আজকে 27শে মার্চ আমাদের। আজকে আমরা সেন্ট পিটার্সবার্গে ক্রাসনাদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা দেখতে যাব। সাথে থাকবে গালফ অফ ফিনল্যান্ড, এই দুটো জায়গা আমরা দেখতে যাব। তারপরে আমরা যাব এখানে পিটার অ্যান্ড পল ফর্ট্রেস বলে একটা জায়গা আছে, সেটা। তো সেই সমস্ত গল্প নিয়ে থাকবে আজকের এই পর্বটা। গত পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম সেন্ট পিটার্সবার্গ পুরো শহরটা। আশা করি সেই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা আগে না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা পর দেখলে একটা, হ্যাঁ, তাহলে একটা এই ভিডিও সিরিজের কন্টিনিউটি বজায় থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ফার্স্টেই দেখুন আমরা সকাল সকাল ব্রেকফাস্টে কী খেয়েছিলাম, তারপর আপনাদেরকে সোজা নিয়ে যাচ্ছি ক্রাসদাতে। এখন বাজে এই সকাল 8:30 মতো, আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। কী নিয়েছি একবার দেখাচ্ছি। মেনু অলমোস্ট কালকের মতোই সেমই রয়েছে, একটা দুটো আইটেম এদিক ওদিক, তাই আর গোটাটা ঘুরিয়ে দেখায়নি। কী আমরা নিয়েছি আমাদের প্ল্যাটারটা আপনাদেরকে দেখাচ্ছি। নিয়েছি একটা চিকেন সসেজ, প্যানকেক, ওইদিকে স্ক্রাম্বলড এগস, এদিকে একটা ব্রেড রয়েছে, চিজ রয়েছে, সাথে ক্রসও রয়েছে, ওদিকে চিকেন নাগেটস রয়েছে, একটা চিকেন সসেজ রয়েছে, আর এইখানটায় একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানানোর চেষ্টা চলছে। সো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। যদি আর চা, কফি, ফ্রুট জুস এগুলো তো রয়েছে। ঝটপট খাওয়াটা শেষ করি, এরপরে আবার বেরোতে হবে আমাদেরকে। আজকে আমরা যাব হচ্ছে ক্রাসদাদ বলে একটা জায়গা আছে, সেটা দেখার জন্যে। আর এই দেখুন, এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল। দারুণ সুন্দর একটা লোকেশানে ছিল এই হোটেলটা। এখানেই আমরা লাস্ট 3 দিন ধরে রয়েছি সেন্ট পিটার্সবার্গে। আর এই ঠিক তার সামনেই হচ্ছে গিয়ে নিভা নদী আর কি। এই যে এই রাস্তাটা ঠিক পেরোলেই হচ্ছে নিভা নদী। দারুণ সুন্দর একটা লোকেশন। আর আজকের দিনটাও বেশ রোদ ঝলমালে, এখনও অবধি বেশ দারুণ সুন্দর, তবে তার সাথে দারুণ সুন্দর ঠান্ডাও রয়েছে। চলুন এবার শুরু করা যাক আমাদের আজকের জার্নি, সঙ্গে থাকুন। ক্রাসদাদ যাওয়ার পথে আমরা দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে, আর এখানে পেট্রোলের রেট হচ্ছে 68 রুবেলস, বললো না, 68 রুবেলস পার লিটার। মানে আমাদের ওখানের থেকে অনেকটাই সস্তা। যেটা এখানকার একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে এই প্রতিটা পেট্রোল পাম্পে এরকম একটা ছোট সুপার মার্কেট, যেখানে পরিষ্কার ওয়াশরুম রয়েছে, টুকটাক স্ন্যাক্স রয়েছে, কফি রয়েছে। মানে এটা খুব ভালো জিনিস। এই রকম জিনিসগুলো যে কবে আমাদের ওই দিকে হবে, মানে যত এইগুলো দেখি তত মনে পড়ে, মানে এটা কম্পেয়ার করা না, বাট এটা একটা ভালো জিনিস। মানে এরকম জিনিস যদি আমাদের দেশেও হয়, খুব হাতে গোনা কয়েকটা জায়গায় এরকম রয়েছে, কিন্তু প্রতিটা পেট্রোল পাম্পে যদি এরকম, হ্যাঁ অবভিয়াসলি এটা একদিনে হবে না, অনেক দিন সময় লাগবে, কিন্তু এরকম যদি জিনিসপত্র দেখি সত্যিই ভালো লাগবে। যে কোথাও যাচ্ছি, মানে আমাদের ওখানে সত্যি কথা বলতে আধা কি 90% পেট্রোল পাম্পে যে ওয়াশরুমগুলো থাকে সেগুলো তো মানে ইউজ করার যোগ্য হয় না। তাও যে কটা নতুন হয়েছে সেগুলো তাও ইউজ করা যায়, কিন্তু বাকিগুলো মানে একদম ইউজ করার অযোগ্য। কিন্তু এইখানে আমরা যে কটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, যে কটা ওয়াশরুম ইউজ করেছি, প্রতিটাই প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। আর সাথে টুকটাক এরকম স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, কফি এগুলো তো পাওয়াই যায়। কি মনে হয় তোর এইগুলো, মানে আমাদের দেশে কতটা অভাব রয়েছে এই যে সব জিনিসের? সব থেকে যেটা অভাব সেটা হচ্ছে ওয়াশরুমটার। মানে
সুপার মার্কেট থাকুক বা না থাকুক, কিন্তু ওয়াশরুমটা হচ্ছে একটা বেসিক নিডস, তো ওটা ভীষণভাবে অভাব বোধ করি। আর এখানে যখন দেখি না সব ব্যবস্থাগুলো এত উন্নত, এত ভালো, তখন যেন আরও বেশি করে ওইগুলো মনে হয়। মানে কোথাও গিয়ে একটা খারাপ লাগা থেকে যায় যে হ্যাঁ। যে আমাদের ওখানে কেন নেই। মানে হয়তো এখানে অনেকে বলতে পারেন যে হ্যাঁ বাইরের দেশে গিয়ে এরম বড় বড় কথা বলছি না, ইটস নট লাইক দ্যাট। এটা একটা খুবই ভালো জিনিস, সেটা দেখেই আর কি এটা খারাপ লাগে যে আমাদের দেশেও যদি এরকম হতো কত ভালো হতো। আর আমার সামনে এই যে বাঁ দিকে এই যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হলো লাক্তা টাওয়ার। এটা রাশিয়া তথা ইউরোপের সবচেয়ে উঁচু বিল্ডিং, আর একদম বাল্টিক সি এর কোস্টে এটা তৈরি করা হয়েছিল। ওর জন্য এর খরচা অলমোস্ট প্রায় দ্বিগুণ লেগেছিল। এই যে সামনে পুরো সমুদ্র, আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, একদম বাল্টিক সমুদ্রের পাশে, ওর জন্য এর কনস্ট্রাকশন কস্ট অলমোস্ট দ্বিগুণ ছিল। এখন আমরা বেসিক্যালি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হলো গালফ অফ ফিনল্যান্ড, আর সমুদ্রের ওপর দিয়ে মানে বাল্টিক সি এর ওপরে এই ব্রিজটা তৈরি হয়েছে, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমি দেখানোর চেষ্টা করছি ওই দিকটায়, হোপফুলি দেখা যাচ্ছে পাশে সমুদ্রটা। যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আর চারিপাশে যে বিশাল জলরাশি দেখতে পাচ্ছেন, এটি হলো গালফ অফ ফিনল্যান্ড। বাল্টিক সাগরের একটি গুরুত্বপূর্ণ উপসাগর, যার একদিকে রয়েছে ফিনল্যান্ড, অন্যদিকে এস্টোনিয়া, আর উত্তর পূর্ব প্রান্তে সেন্ট পিটার্সবার্গ। আজ যে উপসাগরকে রাশিয়ার প্রাণ রেখা বলা হয়, একসময় এর নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি সুইডেন সাম্রাজ্যের হাতে। 1700 সালের আগে রাশিয়ার বাল্টিক সিতে সরাসরি প্রবেশের কোনো পথই ছিল না, ফলে ব্যবসা এবং নেভি শক্তিশালী করার ক্ষেত্রে রাশিয়া কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল। এরপর পরিস্থিতি বদলাতে শুরু করে গ্রেট নর্দার্ন ওয়ারের সময়। 1700 থেকে 1721 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে পিটার দ্য গ্রেট সুইডেনের বিরুদ্ধে অভিযান চালান, আর 1703 সালে নিভা নদীর মোহনা দখল করেন, আর সেখানেই প্রতিষ্ঠা করেন সেন্ট পিটার্সবার্গ শহর। পরে 1721 সালে ট্রিটি অফ নিস্তাদের মাধ্যমে সুইডেন এই অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার ওপর ছেড়ে দেন, আর এই বিজয়েই রাশিয়াকে ইউরোপের অন্যতম শক্তিশালী সামুদ্রিক শক্তিতে পরিণত করে। গালফ অফ ফিনল্যান্ডে এখানে একটা মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামের ভেতরে একটা সাবমেরিন রয়েছে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রাশিয়া এই সাবমেরিনটা ক্যাপচার করে ফেলেছিল জার্মানির থেকে। তো এটা এখন একটা মিউজিয়াম হয়ে গেছে। দেখি মিউজিয়ামের ভেতরেও ঢোকা যায়, তো দেখি এখানে টিকিট কত কী রকম রয়েছে। আমরা বাইরে থেকে আপনাদেরকে একবার দেখাচ্ছি ঘুরিয়ে, তারপর ভেতরে ঢুকলে সেখানে যদি ভিডিওগ্রাফি অ্যালাউড থাকে আমরা সেটাও দেখাবো। এই যে এইটা হচ্ছে গিয়ে সাবমেরিনটা। কি বিশাল দেখতে বাইরে থেকে। আমি যখন ভাইজাগ গেছিলাম তখনও এরকম একটা সাবমেরিন ছিল ওখানে, এখন আছে কিনা আমি জানি না। তো সেটার ভেতরে যে মিউজিয়ামটা, আমি সেটার ভেতরে ঢুকেছিলাম একবার সাবমেরিনের ভেতরে। তো এটার ভেতরে যদি আমরা ঢুকি তাহলে এটা আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স হবে। জাস্ট কি বিশাল, আর এটা এত সুন্দর করে এরা এখানে সংরক্ষণ করে রেখেছে, মানে দারুণ লাগছে। এত পুরনো একটা সাবমেরিন, কিন্তু কি সুন্দরভাবে এরা এটাকে মেনটেন করে রেখেছে, দেখুন জাস্ট।
আর ওই যে দূরে ওইগুলোতে হচ্ছে টিকিট কাউন্টার, ও গেছে ওখানে টিকিটের কি বিষয় বা কত টাকা লাগবে সেটা দেখতে। তো দেখা যাক ভেতরে ঢুকতে পারি কি না। এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টারটা, আর এইটা হচ্ছে গিয়ে কিছুটা ভেতরের অ্যাম্বিয়েন্সটা। এখানে কতগুলো মনে হচ্ছে স্কুল থেকে বেশ কয়েকটা ছেলে মেয়ে এসেছে। এখানে একটা ভেন্ডিং মেশিনও রয়েছে। এই ভেন্ডিং মেশিনের কনসেপ্টটা এখানে খুব বেশি। সাবমেরিনের ভেতরে যে মিউজিয়ামটা আছে সেটার বেসিক্যালি কিছু স্লট আছে, যেমন ফার্স্ট স্লটটা আমরা মিস করেছি যেটা 12টা থেকে, পরের স্লটটা আবার সেই 2টো না 2:30 পরে। তো এবার অতক্ষণ তো এখানে থাকা পসিবল নয়, তো ওর জন্যে সাবমেরিনটা বাইরে থেকেই দেখাচ্ছি। আর ভেতরে সম্ভবত ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউডও নয়, তো আমি সাবমেরিনটা বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কি বলে, তাই এই জায়গাটায় এলে মানে স্লটের টাইমিংটা একটু আগে থেকে জেনে রাখবেন। আর মেন প্রবলেমটা হয়ে গেছে কি বলুন তো, মানে এই সমস্ত ইনফরমেশান আর কি বাইরে তো খুব একটা অ্যাভেলেবেল নয়, যে কটা থেকে কি টাইমিং বা ভালো কি মন্দ, ওর জন্যে ওই মিউজিয়ামগুলোতে পৌঁছেও আমরা দেখতে পাচ্ছি না। আর কোনো জায়গায় ইনফরমেশান পেলেও সেগুলো রাশিয়াতে লেখা থাকছে, যেটা আমরা বুঝতে পারছি না। আধা জায়গায় ইন্টারনেট চলছে না, যে কারণে গুগল ট্রান্সলেটও ইউজ করতে পারছি না। তো এই একটা সমস্যা হয়ে গেছে আর কি। আদারওয়াইজ যদি মিউজিয়ামটার ভেতরে ঢোকা যেত খুব ভালো হতো, কিন্তু স্লট দুপুর সেই 2:30টায়, অতক্ষণ এখানে বসে থাকার কোনো মানে হয় না। আর ভেতরে চার্জ বেশি নয়, অ্যারাউন্ড 1000 রুপিস পার পারসন, মানে 45 মিনিটস টু 1 ঘন্টা আর কি ভেতরটা ঘোরার জন্য ওরা টাইম দেয়। তো এইটাই। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেটাকে তো গালফ অফ ফিনল্যান্ড বলা হয়, রাশিয়ার গালফ অফ ফিনল্যান্ড। আর এখান থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কির ডিস্টেন্স কিন্তু 150 কিলোমিটারেরও কম। মানে বাই রোড যদি যাওয়া হয় 150 কিলোমিটারও লাগবে না ফিনল্যান্ডের হেলসিঙ্কি পৌঁছাতে। হ্যাঁ, মানে আসার সময় একটা সাইনবোর্ড দেখলাম আর কি, সেটা দেখেই আর কি এই ইনফরমেশনটা পেলাম। আর এই দেখুন, এখানটা পুরো জমে গেছে, পুরো জমে গেছে সমুদ্রের জল। গালফ অফ ফিনল্যান্ডে আপনারা যদি গরমের সময় আসেন তাহলে এই মাঝখানে বেশ কয়েকটা ফোর্ট আছে, ওগুলো কিন্তু যাওয়া যায়। এখানে এই পার্ক থেকেই ছোট ছোট বোট, ছোট ছোট ক্রুজ এগুলো ছাড়ে, যেগুলো কিন্তু এখানে সম্ভবত এই সমুদ্রের মাঝে অ্যারাউন্ড 2টো কি 3টে এরকম ফোর্ট রয়েছে, সেগুলোতে যাওয়া যায়। বাট সেটা কিন্তু গরমকালে। শীতকালে এই পুরো সাইড জমে থাকে, ওর জন্য কিন্তু এই ফেরি চলাচল বা বোট এই সমস্ত সার্ভিস কিন্তু বন্ধ থাকে। মানে গরমকালে যদি আসেন এই জায়গাটায়, তাহলে এই মিউজিয়ামটার সাথে সাথে এই আশেপাশের এই জায়গাগুলো কিন্তু ভিজিট করা যায়। ওই যে একটা ফোর্ট দেখাও যাচ্ছে সামনে, কিন্তু আনফর্চুনেটলি এখন এই কি বলে সমুদ্রের বেশ কিছুটা অংশ এখন মানে জমে বরফ হয়ে রয়েছে, ওর জন্য এই ফেরি সার্ভিস সমস্ত কিছু বন্ধ রয়েছে। এই যে এখানে না বেশ কয়েকজন মাছ ধরতে এসছেন, এই কালচারটা কিন্তু রয়েছে এখানে, এরকম ছুটির দিনে সকাল সকাল মাছ ধরতে বেরিয়ে পড়া।
আমি সেন্ট পিটার্সবার্গেও দেখছিলাম ওরকম ক্যানালের সাইডে এক দুজন বেরিয়েছেন এরকম মাছ ধরতে, আর এখানেও দেখলাম। আমরা এসে নামলাম হচ্ছে ক্রাসদাত ক্যাথিড্রালে। দারুণ সুন্দর একটা ক্যাথিড্রাল, আর হোয়াইট আর গোল্ডেনের ওপর আর্কিটেকচারটা দারুণ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর শুধু ক্যাথিড্রালটা নয়, এই পুরো সিটিটাই দারুণ সুন্দর লাগছে মানে দেখতে। ক্রাসদাত আর কি, যে হ্যাঁ। ছোট্ট সিটি বলি বা ভিলেজ বলি, যাই বলি এখানকার হ্যাঁ, ভাষায়, এটা ভিলেজ বলাই উচিত। হ্যাঁ খুব শান্ত, খুব ছোট্ট, নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো, একদম দারুণ সুন্দর একটা ছোট্ট গ্রাম। তো চলুন আপনাদেরকে ক্যাথিড্রালটা দেখাই। সেন্ট পিটার্সবার্গ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে গালফ অফ ফিনল্যান্ডের মাঝখানে এক ঐতিহাসিক দ্বীপ শহর হলো এই ক্রাসদাত। এটা শুধু একটা শহরই নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এটিই ছিল রাশিয়ান নেভির অন্যতম একটা শক্তিশালী বন্দর। 1704 সালে পিটার দ্য গ্রেট এই দুর্গানগরী প্রতিষ্ঠা করেন, যাতে সুইডিশ নেভি কখনোই সেন্ট পিটার্সবার্গের দিকে অগ্রসর হতে না পারে। আর এই শহরের সবচেয়ে গর্বের প্রতীক হলো ক্রাসদাত নেভাল ক্যাথিড্রাল। 1903 থেকে 1913 সালের মধ্যে তৈরি হওয়া এই ক্যাথিড্রাল উৎসর্গ করা হয়েছিল সমুদ্রে প্রাণ হারানো নাবিকদের উদ্দেশ্যে। এই ক্যাথিড্রালের ডিজাইন অনুপ্রাণিত হয়েছে ইস্তাম্বুলের বিখ্যাত হায়া সোফিয়া থেকে। সোনালী গম্বুজ, অসাধারণ মোজাইক আর সমুদ্রের প্রতীকী অলঙ্করণ জাস্ট দেখার মতন। সোভিয়েত আমলে এই ক্যাথিড্রাল সিনেমা হল আর মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হলেও দীর্ঘ রেনোভেশনের পর এই চার্চ আবার তার গৌরব ফিরে পায়। ইতিহাস, স্থাপত্য আর নৌ ঐতিহ্যের এক অনন্য মিল দেখা যায় এই ক্যাথিড্রালে। আর এটা দেখতে চাইলে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে এই ক্রাসদাতে। ক্রাসদাতের ক্যাথিড্রালটা দেখে বেরোলাম আমরা। বেরিয়ে এখানে একটা কফি শপ দেখে আমরা একটু দাঁড়ালাম কফি খাবো বলে। খুব ঠান্ডা লাগছে, আর এই আশেপাশে গ্রামটা এবার আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই আর কি দারুণ লাগছে চারিপাশটা একবার দেখুন।
আমরা যে রাস্তাতে কফি শপটায় ঢুকলাম কফি নেওয়ার জন্য, এখান থেকে কফি নিয়ে বেরিয়ে যাব আবার সেন্ট পিটার্সবার্গে। আমরা যাব ফার্স্টে হচ্ছে নেস্কি স্ট্রিটে। কালকেও গেছিলাম, জায়গাটা এত পছন্দ হয়েছে আবার আরেকবার যাচ্ছি। আর এই কফি শপটাও আপনাদের দেখাচ্ছি, বেশ সুন্দর কফি শপটা। এই যে কফি শপটা, এখানে কফি ছাড়াও রয়েছে বিভিন্ন কেক, পেস্ট্রি, আর এখানে তো ব্রেডের অনেক রকম আইটেম রয়েছে। এই যে নানা টাইপের ক্রসো অ্যান্ড অল, আর কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, এইসব তো রয়েছে। মানে দারুণ সুন্দর ঘুরছি আমরা সেন্ট পিটার্সবার্গে। আর শুধু সেন্ট পিটার্সবার্গে নয়, রাশিয়ার 3টে জায়গায় খুব সুন্দরভাবে ঘুরলাম আমরা। আশা করছি এই রাশিয়া সিরিজ আপনাদের ভালো লাগছে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এই সাপোর্ট ছাড়া আমরা গ্রো করতে পারবো না। তো আপনাদের কাছে এটা একটা ছোট্ট রিকোয়েস্ট। যারা আমার মতন কফি লাভার তারা জানবেন যে স্ক্যান্ডিনেভিয়ান কফি কিন্তু দারুণ খেতে হয়। আর এই গালফ অফ ফিনল্যান্ড তো পুরোটাই স্ক্যান্ডিনেভিয়ার পার্ট, ওই জন্য আমরা এখন এই শহরটা পুরো ঘোরা হয়ে গেছে, শহর না ভিলেজ। ঘোরার পরে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে এখান থেকে একটা কফি খেলাম। কফিটা দারুণ খেতে, স্ক্যান্ডিনেভিয়ান কফি দারুণ খেতে। আর এবার আমরা খেতে খেতে আবার পিটার্সবার্গের দিকে রওনা দিয়েছি। স্ক্যান্ডিনেভিয়ান কফি ও লেখাও আছে ওপরে। দারুণ খেতে লাগছে কফিটার এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে। তো চলুন এবার আবার পিটার্সবার্গে যাওয়ার যাক। যদিও এই ভিলেজটা এত সুন্দর না, যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরেকটু টাইম কাটাতে পারলে ভালো হতো, কিন্তু স্টিল যেতে তো হবেই। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেন্ট পিটার্সবার্গের নেস্কি অ্যাভিনিউ বা নেস্কি প্রসপেক্ট, ওই রাস্তাটা দিয়ে। দারুণ সুন্দর সিনিক একটা রাস্তা। মানে আপনারা যদি সেন্ট পিটার্সবার্গে আসেন, এই নেস্কি প্রসপেক্টে হাঁটতে কিন্তু একদম ভুলবেন না। মানে অ্যারাউন্ড 5.5 কিলোমিটার স্ট্রেচ এই রাস্তাটার। আমি বলছি না 5.5 কিলোমিটার হাঁটুন, অ্যাটলিস্ট 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার। মানে দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর মানে সব বিল্ডিং, চারিদিকে ক্যাফে, ক্যাফেস, সুভিনিয়ার শপস, প্রচুর কিছু রয়েছে। আর এই রাস্তাটা মোস্ট প্রবলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে পড়ে। তো আমরা রাস্তাটা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর গোটা রাস্তাটা যে কি সুন্দর সিনিক, চারপাশে সোভিয়েত আমলের সব সুন্দর সুন্দর বিল্ডিং, কালারফুল বিল্ডিং, মানে দুর্দান্ত দেখতে লাগছে। আমি দেখাচ্ছি রাস্তাটাতেই, মানে আমরা প্রায় 1-1.5 কিলোমিটার মতো হাঁটবো। গোটা রাস্তাটা আপনাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি যে কি সুন্দর সব বিল্ডিংস রয়েছে এখানে।
এই সেন্ট পিটার্সবার্গকে কিন্তু ভ্যাটিকান অফ রাশিয়াও বলা হয়, কারণ পিটার দি গ্রেট চেয়েছিলেন এই সেন্ট পিটার্সবার্গটাকে তৈরি করতে পুরো ইউরোপিয়ান আদলে। তাই জন্য ইউরোপের ভ্যাটিকান সিটিতে যে সমস্ত ক্যানাল বা আর্কিটেকচার দেখা যায়, এই শহরেও কিন্তু প্রচুর ক্যানাল রয়েছে। আর আর্কিটেকচারের কথা আর আলাদা করে নাই বা বললাম, এই যে এরকম ছোটোখাটো প্রচুর ক্যানালস রয়েছে। কালকেও আমরা কয়েকটা ক্যানালের সামনে দিয়ে গেছি, আর আজকেও এই ক্যানালটা দারুণ সুন্দর দেখতে। এখানে কি বোটিং হয়? হ্যাঁ, বোটিং হয়, কিন্তু কি বলে, শীতকালটার পরে মানে এপ্রিল থেকে বোটিংগুলো স্টার্ট হবে সব। তো- মানে গরমকালে এই সমস্ত বহু জায়গায় ফ্রিজ হয়ে যায় শীতকালে, হ্যাঁ। তো এই কারণে বোটিংটা বন্ধ থাকে। একটু গরমের সময় এপ্রিলের মোটামুটি 1-2 তারিখ থেকে বোটিং সব চালু হয়ে যাবে, সেই রকমই ওটা আমরা একটু মিস করে গেলাম। হ্যাঁ। যাই হোক, সব যাই কিছু হোক, তো একবারে হয় না। হয় না, হ্যাঁ। না শীতকালে এসে এইসব জায়গায় বোটিং করা মানে নেক্সট টু ইম্পসিবল। তো ওই জন্যই এটা মানে এত ক্যানালসের পেছনে হিস্ট্রি হচ্ছে এটাই, যে ভ্যাটিকান অফ রাশিয়া বলা হয়। দারুণ সুন্দর লাগছে এই স্ট্রিটটা দিয়ে হেঁটে হেঁটে যেতে। চলুন আবার সামনে এগোনো যাক। এই ক্যানালটা দেখে একটু দাঁড়িয়ে পড়েছিলাম ফটো তুলবো বলে, আবার সামনে এগোই। এবার স্ট্রিটটা যেমন ফাঁকা ফাঁকা, এটা তো অনেক সময় লেগে যাবে, 1 মিনিটটা সময় লেগে যাবে পেন্টিং দেখতে। খুব ইচ্ছা দেখতে ওইখানে যদি পরে সময় থাকে তো হ্যাঁ, এখানে মনে হয় এটা কোনো ক্যাথিড্রাল বা কোনো থিয়েটার। বেশ ভালো। কি ভালো লাগছে না এখানে হেঁটে চলে বেড়াতে, পায়ে হেঁটে। এখন আবার একটু ঠান্ডাটা বেড়েছে, একটু হাওয়া দিচ্ছে, হ্যাঁ। মেঘলা হয়ে গেছে, সকালের মতো আর ওয়েদার নেই। তবে এই পায়ে হেঁটে ঘোরার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। এটা আমরা আগে মুরমানস্কেও বলেছি, মস্কোতেও বলেছি, আর এখানে তো বলতেই হবে। মানে পিটার্সবার্গ যদি আপনারা পায়ে হেঁটে না ঘোরেন, তাহলে আপনার সেন্ট পিটার্সবার্গ আশাই বৃথা আর কি। মানে গাড়ি করে না ঠিক সেই ফিলটা আসে না। আমরা ঘুরলাম তো 2 দিন গাড়ি করে, কয়েকটা জায়গায় গাড়ি করে যেতে হয়েছে, তার কারণ হ্যাঁ। হচ্ছে ইন্টারনেট চলছিল না, ম্যাপ চলছিল না। তবে আজকে আবার নেটটা চলছে। নেটটা চলছে। হ্যাঁ। মানে আমরা যখন সেন্ট পিটার্সবার্গে এসেছিলাম, বেসিক্যালি আমরা যখন সেন্ট পিটার্সবার্গে যেদিন ল্যান্ড করি, আর মানে পরশু দিন আর কালকে, মানে বেশ কিছু আপনারা মানে জানেন কারেন্ট ওয়ার্ল্ডের সিচুয়েশন কি, তো সেই কারণে বেশ কিছু সেন্ট পিটার্সবার্গ থেকে দূরে অবশ্য বেশ কিছু আর কি, ওই বুঝতেই পারছেন আর কি, ড্রোন অ্যাটাক ফ্যাটাক হয়। শহরের মধ্যে কিছু হয়নি, শহর পুরো সেফ, কিন্তু সেই কারণে সিকিউরিটি রিজনসের জন্যে ইন্টারনেট পরিষেবা, ফোনের সিম সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়। তো আমাদেরকে বাধ্য হয়ে গাড়ি নিতে হয়েছে, কারণ আমরা বুঝতে পারিনি যে ম্যাপ চালিয়ে যে এক একটা জায়গা কতটা দূরে হবে এক একটা জায়গার থেকে। কিন্তু আজকে যেমন পায়ে হেঁটে ঘুরছি বেশ অনেকটা, তো মানে পায়ে হেঁটে ঘোরার থেকে মজার কিছু কিন্তু হয় না। রাশিয়াতে এই যে আমরা লাস্ট 10 দিন ধরে ঘুরছি, এখানে একটা অদ্ভুত গল্প আপনাদেরকে শেয়ার করি। এখানেও কিন্তু আমরা ইন্ডিয়াতে যা যা দেখতে পাই, মানে ধরুন কেএফসি, ম্যাকডোনাল্ডস, আর কি আছে, সাবওয়ে, হ্যাঁ। বার্গার কিং, মানে খাবার দোকানগুলোই চোখে পড়েছে আপাতত। এখানেও কিন্তু সব আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানকার নামগুলো কিন্তু পুরো আলাদা। বার্গার কিংটা ছাড়া আর লোগোটা সেম, তবে ম্যাকডির লোগোটাও আলাদা। এমনও হয়েছে আমরা একদিন ম্যাকডি থেকে বার্গার খেয়েছি, কিন্তু আমরা বুঝতেও পারিনি যে আমরা ম্যাকডির বার্গার হ্যাঁ, ওই খাচ্ছি। যে মুরমানস্কের মলে আমরা যেদিন
মোস্ট প্রবাবলি মুরমাস পৌঁছেছিলাম সেই দিনই হয়তো, হ্যাঁ সেই দিনই খেয়েছিলাম। সেই দিন। তো এর পেছনে যে গল্পটা সেটা হচ্ছে যে এখানে রাশিয়াতে স্যাংশন লাগানোর পরে যত ওই রকম সব কোম্পানি ছিল তারা রাশিয়া থেকে চলে গেছে, আর তারপরে এখানকার লোকালরা ওই ব্র্যান্ডগুলো বা কোম্পানিগুলোকে অ্যাকোয়ার করে নিয়েছে। করে নেওয়ার পরে ওরা নামগুলোকে শুধু চেঞ্জ করে দিয়ে ওরা নিজেদের ভাষাতে কোনো একটা নাম দোকানে রেখেছে, যেমন KFCটা হয়ে গেছে রস্টিক্স, তারপরে আর বা কি বলে ওইটা জানো, ম্যাকডোনাল্ডটা একটা ডেলিশিয়াস কি নাম হয়েছে, হ্যাঁ। সেটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আর আরেকটা যেটা হচ্ছে ম্যাকডি, আচ্ছা ওটা গেল ম্যাকডি। বার্গার কিংটা এখানকার লোকালরা বলে বুর্গির কিং, মানে এরকম এই তিনটে আমরা জেনেছি। এরকম কিন্তু আরও অনেক কিছু রয়েছে, নামগুলো দেখে আমরা চিনতে পারছি না, হয়তো এই ব্র্যান্ডগুলো আমরা ইন্ডিয়াতেও দেখতে পাই। হাঁটছিলাম আর ঠিক অপোজিটেই দেখুন কি সুন্দর একটা চার্চ রয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে ঠিক রাস্তার অপোজিটেই চার্চের নামটা ঠিক আমি এখন জানি না, যদি জানতে পারি আমি পরে বলে দেবো, বাট অগুন্তি চার্চ রয়েছে আর চার্চগুলো দেখতে কি সুন্দর। তো হাঁটাহাঁটি করে প্রচুর টায়ার্ড হয়ে গেছি আর প্রচুর খিদেও পেয়ে গেছে। টায়ারটা ওই ছোটোখাটো একটা কফি শপ রেস্তোরাঁ দেখে আমরা ঢুকে পড়লাম। আমরা নিয়েছি হচ্ছে শাওয়ারমা, চিকেন শাওয়ারমা, সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে আর কোল্ড ড্রিঙ্কস। ঝটপট খাই, প্রচুর খিদে পেয়েছে, সেই কোন সকালে খেয়েছিলাম, এখন বিকাল 4টে বাজে। ঝটপট খাওয়াটা শেষ করি। এখন আমরা এসে নামলাম পিটার অ্যান্ড পল ফোর্ট্রেসটা দেখতে। একটা আইল্যান্ডের মধ্যে, মানে আপনাদেরকে বলেছি যে সেন্ট পিটার্সবার্গে এরকম ছোট বড় প্রচুর আইল্যান্ড রয়েছে। তো মেনল্যান্ড থেকে জাস্ট একটা ছোট্ট সাঁকো পেরিয়ে আমরা এলাম হচ্ছে পিটার অ্যান্ড পল ফোর্ট্রেসে। আমি জায়গাটা দেখাই, এই যে বাইরে হচ্ছে দুর্গের এই বিশাল বড় বড় দেওয়াল, আর আমাদের এন্ট্রি হচ্ছে ঠিক ওই সাইডটা দিয়ে। আমরা যাই, ভেতরটায় ঢুকি, তারপর ভেতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে বলছি। এই যে সামনে একটা রাশিয়ান কাক বসে আছে, ভিডিও করছিলাম, পছন্দ হয়নি বোধহয়। আমরা এখন এসে পৌঁছালাম সেন্ট পিটার্সবার্গের এক ঐতিহাসিক জায়গা পিটার অ্যান্ড পল ফোর্ট্রেসে, যেখান থেকে এই শহরের গল্প শুরু হয়। 1703 সালে সুইডেনের বিরুদ্ধে চলা গ্রেট নর্দার্ন ওয়ারের সময় জার পিটার দ্য গ্রেট এই নিবা নদীর তীরে দুর্গ নির্মাণের নির্দেশ দেন। উদ্দেশ্য ছিল নতুন দখল করা অঞ্চল রক্ষা করা আর রাশিয়ার জন্য বাল্টিক সাগরের পথ নিশ্চিত করা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রতিরক্ষার জন্য তৈরি হলেও এই দুর্গ কিন্তু কখনোই কোনো বড় যুদ্ধে অংশই নেয়নি, বরং সময়ের সাথে সাথে এটি রাশিয়ার অন্যতম কুখ্যাত কারাগারে পরিণত হয়। দুর্গের মাঝখানে দাঁড়িয়ে অপূর্ব সুন্দর পিটার অ্যান্ড পল ক্যাথিড্রালের প্রায় 122 মিটার উঁচু সোনালী চূড়া শহরের কিন্তু প্রায় সব প্রান্ত থেকেই দেখা যায়। এখানেই সমাধিস্থ রয়েছেন বহু রুশ সম্রাট, যার মধ্যে রয়েছেন রাশিয়ার শেষ জার নিকোলাস সেকেন্ড এবং তার পরিবারের সদস্যরাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিরা প্রায় 900 দিন ধরে লেনিনগ্রাদ অবরুদ্ধ করে রেখেছিল,
আর তখন এই জার্মান গোলাবর্ষণে পিটার অ্যান্ড পল ক্যাথিড্রালের চূড়াসহ দুর্গের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে যুদ্ধ শেষে রেনোভেশনের পর এই দুর্গ আবার তার গৌরব ফিরে পায়। তাই সেন্ট পিটার্সবার্গে এসে এই জায়গাটা একবার না এলে আপনাদের ভ্রমণ কিন্তু সত্যিই অসম্পূর্ণ থেকে যাবে। ফ্রাইডে আফটারনুন, আর এখানকে বেশ কিছু মানুষজন বেরিয়ে পড়েছে এখানের এই ক্যানালগুলোতে মাছ ধরতে। এই যে সামনে দুজন রয়েছে, এইখানে একজন রয়েছে, তারপর দূরে আর একজন রয়েছে। দারুণ দারুণ, এখানকার মানুষজন কিন্তু বেশ, কি বলবো, সুখী, মানে খুব ভালোভাবে নিজেদের জীবন এনজয় করতে ব্যস্ত। মস্কোর মতো না, সবাই একদম মাথা নিচু করে একদম কাজকর্ম করতে ছুটছে। এখানটা একটু আলাদা। এখন ঘড়িতে বাজে ওই সন্ধে 8টা মতো। আর বেজে গেছে, 8:30 হবে। আচ্ছা, আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে এবারে একটু হাঁটতে বেরিয়েছি। ভাবলাম আজকেই তো লাস্ট দিন, হোটেলে বসে আর কি হবে, ওই জন্য আর রেস্ট নিইনি, হাঁটতে বেরিয়েছি। আর এইসব শহরে এলে কিন্তু হাঁটা মাস্ট আছে। হ্যাঁ, মানে যাই দিনে করুন না 3 কেন, থেকে 4 কিলোমিটার হাঁটা আরো আরামসে বেশি। হয়ে যাচ্ছে। 5-6 কিলোমিটার হেঁটে নিন, দারুণ লাগবে। আর তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আবার ঠিক নিভা নদীর পাশে। প্রথম দিন আমরা যেটা দিয়ে হাঁটছিলাম সেটা ওই পাড়টা ছিল, আজকে আমরা এই পাড়টা এসেছি। তো এই যে সামনেই দারুণ সুন্দর নিভা নদী, আর তার সাথে সাথে আলো ঝলমালে সেন্ট পিটার্সবার্গ শহর। আর এই যে আমাদের হাঁটার রাস্তা সোজা। তো চলুন যাওয়া যাক। ওই দেখুন ওদিকে একটা ট্রাম যাচ্ছে। এই ট্রামগুলোতে চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হ্যাঁ, আনফর্চুনেটলি ট্রামে চড়তে কার্ড লাগে, যে কার্ডটা আমাদের কাছে নেই, মানে রাশিয়ান কোনো কার্ড লাগে। আমরা একবার ওঠার চেষ্টাও করেছিলাম কিন্তু হয়নি, কার্ড থাকলে তবে হয়তো আর ওঠা ট্রামে যায়। চড়ার কয়েকটা নিয়ম কানুনও আছে, মানে সব জায়গাতে ট্রাম দাঁড়াবে না, এরম কয়েকটা নিয়ম কানুন আছে মোস্টলি। আমরা মানে রাস্তাঘাটে চলাফেরার সময় দেখতে পাচ্ছিলাম যে আবার কয়েক জায়গায় দেখলাম দাঁড়িয়ে রয়েছে কিন্তু দরজা খুলছে না। এবার মানে নির্দিষ্ট স্টপেজ আছে, সেই সমস্ত স্টপেজেই খালি দরজা খুলবে আর বন্ধ হবে। মানে আমাদের কলকাতার ট্রামের মতো নয় যে হ্যাঁ যেখানে খুশি নেমে গেলাম একটা বেল হ্যাঁ। মেরে, ওরকম কিছু নয়। আর এখানে এই মানে রাশিয়ান কার্ড যেহেতু নেই, তাই তো অনেক কিছুতেই একটু একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এই অসুবিধা করেই 10 দিন কাটিয়ে যেমন এই দিল। ট্রামটা করার খুব হ্যাঁ। ইচ্ছা ছিল আমাদের ওখানে, তো ট্রামটা তো অলমোস্ট তুলেই দিয়েছে কলকাতা থেকে, কিন্তু এরা কি দারুণ সুন্দরভাবে মেনটেন করেছে, সেটা দেখেও আর ভালো লাগছে। প্রচুর ট্রাম চলছে, মানে হ্যাঁ। অলমোস্ট গোটা সিটিতে, মানে সব রুটেই বোধহয় ট্রাম চলে এখানে, পুরো সিটিটা। আর এখানে না মেট্রো রয়েছে। আমরা প্রথম দিন ভেবেছিলাম হয়তো যে এখানে মেট্রো মেট্রো নেই। নেই, কিন্তু মেট্রো আছে। আর স্টেশনগুলো দারুণ সুন্দর দেখতে, বাইরে থেকে দেখে চিনতেই পারছিলাম হ্যাঁ। না যে এটা মেট্রো স্টেশন। মানে দেখে মনে হচ্ছে এটা একটা হ্যাঁ। দারুণ সুন্দর বিল্ডিং। তো চলুন এই এবারের মতন, তবে হ্যাঁ রাশিয়া আবার আসবো একবারে। হ্যাঁ, আবার আসতে হবে। মানে লোকে পয়সা খরচ করে করে, এই যে লোকে পয়সা খরচ করে করে নরওয়ে যায়, সুইডেন যায়, ফিনল্যান্ড যায়। আমি বলছি না আমার মানে জায়গাগুলো খুবই ভালো, কিন্তু আপনি যে টাকা খরচা করে ওই জায়গায় যান, সেম জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আমরা মুরমান্স্ক গেছিলাম, সেখানকার যা অদ্ভুত ভূপ্রকৃতি দেখেছি। তারপর এইখানে মস্কো, দেন সেন্ট পিটার্সবার্গ, এখানকার ইউরোপিয়ান লাইফস্টাইল, আর্কিটেকচার, মানে দুটো সিটির এত ডিফারেন্স। মুরমান্সকে হচ্ছে নেচার, মানে ভরে ভরে নেচার, আর এখানে রয়েছে ভরে ভরে আর্কিটেকচার, অসাধারণ সব আর্কিটেকচার। সোভিয়েত, আমি বলছি তো সোভিয়েত স্টাইলের আর্কিটেকচারগুলো এত সুন্দর, মানে কোন বিল্ডিংটা ছেড়ে কোন বিল্ডিংটার দিকে তাকাবো হাঁ করে, মানে কনফিউজ, মানে প্রতিটা বিল্ডিং দেখতে সুন্দর। তো যাই হোক, চলুন এবারের মতন আরেকবার একটু হেঁটে চলে যতটা সম্ভব আরও একবার এর সৌন্দর্যটা আমরা এনজয় করে নিই আর আপনাদেরকেও শেয়ার করি। আর তারপরে আমরা আজকে আমাদের একটা রুফটপ ক্যাফে রয়েছে, জানি না এই ঠান্ডায় রুফটপে বসতে পারবো কি না, একবার যাওয়ার চেষ্টা হ্যাঁ। করবো, দেখি। তো সেখানেও যাব। তার জন্য লাস্ট অবধি কিন্তু সঙ্গে থাকুন, সব কিছুই দেখাবো এই ভিডিওতে।
আমরা যারা পশু পাখি খুব ভালোবাসি তাদের কাছে একটা বেশ দারুণ সুন্দর আই সুদিং জিনিস লাগলো রাশিয়ায় এসে। রাশিয়ার বেশিরভাগ জায়গায় মানে আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব পেট ফ্রেন্ডলি, আইদার সেটা শপিং মল হোক বা কোনো রেস্তোরাঁ হোক বা কোনো ক্যাফে হোক বা ইভেন ওয়াশরুমে, ইভেন চার্চেও দেখেছি সেখানে মানুষজন পেট নিয়ে ঢুকতে পারছে। তো এটা দেখে খুব ভালো লাগলো। মানে হ্যাঁ, মানে রাস্তায় কোনো স্ট্রিট ডগ আপনি দেখতে পাবেন না, প্রত্যেকেই এখানে বাড়িতে রয়েছে। হ্যাঁ, প্রত্যেকেরই রয়েছে, তারা সবাই নিয়ে রাস্তাঘাটে বিকেলবেলা সন্ধ্যেবেলা হাঁটতে বেরোন। কিন্তু সব জায়গায় অ্যালাউড আর কি। মানে আমরা অ্যাটলিস্ট যে কটা জায়গায় ঘুরেছি প্রত্যেকটা জায়গাতেই দেখেছি সেই জায়গাগুলো খুবই পেট ফ্রেন্ডলি। নিভা নদীর পার বরাবর হেঁটে যাচ্ছিলাম আর সামনে এই একটা বাড়ি চোখে পড়লো। এটায় লেখা আছে গ্লিনজ হোটেল, সম্ভবত কোনো একটা হোটেলই, ভেতরে হয়তো রেস্তোরাঁও রয়েছে। আর বাড়িটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখুন। মানে আমরা যেমন দিওয়ালিতে বাড়ির চারিদিকে আলো দিয়ে সাজাই, এক্স্যাক্টলি ওরমভাবে বাড়িটা সাজিয়েছে। আমাদের তো লাভ ইউতে যাবার কথা ছিল, মানে আমাদের যে হোটেলে স্টে করছি তার ওপরেই যে রুফটপ রেস্তোরাঁটা রয়েছে লাভ ইউতে, আমরা সেখানে গেছিলাম। বাট ওখানে গিয়ে যে প্রবলেমটা হলো সেটা হলো ওখানে চিকেনের কোনো ডিশই অ্যাভেলেবেল নেই, মানে মেনুতে নেই, জাস্ট পর্ক আর বিফ। তো কী করব, বাধ্য হয়ে অগত্যা বেরিয়ে এলাম। আর রাতও হয়ে গেছে আজকে অনেকটা, কালকে ভোর ভোর ট্রেন আছে। তো আর তাই দূরে কোথাও না গিয়ে কালকে যে রেস্তোরাঁটায় এসেছিলাম আমরা সেটাতেই চলে এসেছি। আর নিয়েছি আমরা হচ্ছে একটা চিকেন ইন ক্রিমি সস আর একটা হচ্ছে চিকেন স্যালাড। হ্যাঁ, চিকেন স্যালাড উইথ ভেজিটেবল, বেকড ভেজিটেবলস। তো দেখিয়ে দিই একবার ঝট করে আপনাদেরকে। এই যে এটা হচ্ছে চিকেন ইন ক্রিমি সস আর এইটা হচ্ছে চিকেন উইথ বেকড ভেজিটেবলস স্যালাড। এখানে বেগুন, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর কী সব জানি দিয়েছে। যাই হোক, তো আমরা ঝটফট খাই, রাত অনেক হলো। আমাদের সেন্ট পিটার্সবার্গের জার্নি তাহলে এখানেই শেষ। হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। চেষ্টা করেছি শহরটা যতটা সম্ভব খুঁটিনাটি সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর। হ্যাঁ, আশা করছি আমাদের ভিডিওর থেকে আপনারা সেন্ট পিটার্সবার্গ সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক আর আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com-কে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর তবে আমাদের রাশিয়া জার্নি কিন্তু এখানেই শেষ নয়। আমাদের সেন্ট পিটার্সবার্গ ঘোরা তো আজকে শেষ হলো, কাল আমরা সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো যাব বুলেট ট্রেনে করে, তার ভিডিও কিন্তু আসবে আমাদের। আর সেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড, কারণ আরও একটা বড় কথা, আমাদের ট্রেন হচ্ছে কাল সকাল 6:50, মানে আমাদের ভোর ভোর বেরোতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।